প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন 25শে জুন হয়ে গেল ওয়ার্ল্ড ভিটিলিগো ডে। এই বিষয়কে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি একটি গোল টেবিল আলোচনা। দর্শক, সেতিরোগ কি ভালো হয়? সেতিরোগ কি ছোঁয়াচে? এই বিষয়গুলো আমরা জানব। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, সচেতনতাই পারে এই সেতিরোগ দূর করতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গোল টেবিল আলোচনা। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা, অনেক সোশ্যাল স্টিগমা আছে সেতিরোগ নিয়ে, ভিটিলিগো নিয়ে, যে আসলে কি ভিটিলিগো ভালো হয়, এই ভিটিলিগোর কোনো ট্রিটমেন্ট আছে, এই ভিটিলিগো রোগটাই কি, এটা কি ছোঁয়াচে? আমরা দেখেছি যে সামাজিকভাবে অনেক মানুষ যারা এই সেতিরোগে আক্রান্ত হয়েছে সামাজিকভাবে অবহেলিত থাকে, পারিবারিকভাবে অবহেলিত থাকে, এবং অনেক মেয়েদের বা ছেলেদের আমরা দেখি বিয়ে পর্যন্ত ভেঙে যায়। এই বিষয়গুলো আজকে আপনারা আলোকপাত করবেন যে আসলে কি চিকিৎসা আছে কিনা। প্রথমেই যাচ্ছি প্রফেসর ডাক্তার রাশেদ মোহাম্মদ খান আপনার কাছে। আসলে ভিটিলিগো কি? খুবই জরুরি একটা ব্যাপার, যেটা নিয়ে আমরা অনেক কথা বলতেই চাই, ভুল ধারণা ভাঙতেই চাই। যেমন আমাদের থিমটা হচ্ছে বুটস অন দ্য গ্রাউন্ড, ফাইন্ডিং ইউর পাথওয়ে। প্রথমে বলছিলেন যে এটা ভালো হয় না, এই কথা আমরা ভাঙতে চাই। আসলে এইটা হচ্ছে রং আইডিয়া। ভিটিলিগো চিকিৎসা আমাদের 3500 বছর আগে থেকে আছে। উই হ্যাভ বিন ট্রিটিং ভিটিলিগো। অনেক চিকিৎসা আছে। এখন নাও ইজ আ টাইম, যেটা আমরা একটা গোল্ডেন এরা। লট আমরা অনেক বিদেশ অনেক জানি, এবং এটা কেন হচ্ছে ওই মলিকুলার লেভেল আমরা জানি, এবং কোথায় আমরা ব্লক করবো ওষুধ আমাদের অনেক আছে। উই আর লুকিং ফর এ কিওর, একটা কিওরের দিকে যাচ্ছি, এবং টুয়ার্ডস কিওর, একবার কিওর না হলে কাছাকাছি যাচ্ছি, এরকম কিন্তু ট্রিটমেন্ট আসছে। আর আমাদের যেটা হচ্ছে স্লোগানটা হচ্ছে ইউনাইটেড বাই দ্য স্কিন। এইটা আমরা বলতে চাই যে ইয়াস, আমরা সাদা কালো যে যে রঙেরই হই না কেন, আমরা সবাই এক। ভিটিলিগো পেশেন্টরাও এক। কীভাবে? আমরা আমাদের স্কিন যখন কালার দিয়ে আমরা বিবেচনা করি, আমরা বলি যে ফিসপ্যাট্রিক টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এরকম 5, এরকম। আমরা বলছি দে আর হ্যাভ টাইপ 6। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে স্কিনের টাইপ 5 ধরনের আছে, মানে সাদা, কালো, ব্রাউন, এইভাবে 5 ধরনের আছে। আপনি কি এই যে সেতিরোগ, এটা কি একটা টাইপের মধ্যে ফেলতে চাচ্ছেন কি? হ্যাঁ, দে হ্যাভ এ মোর ফ্যাশনেবল স্কিন। আমরা বিভিন্ন কালারের পাখি দেখি না, তাদের বিভিন্ন পালক থাকে, দে লুক রাদার বেটার, কিন্তু আমাদের অ্যাটিটিউড। আমরা চিন্তা করি যে না, ওদের দেখলে এটা কেমন, কিন্তু যদি অ্যাটিটিউড চেঞ্জ করি, দে হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ ফেদার। একটা পাখির যেমন, দে হ্যাভ ডিফারেন্ট কালার স্কিন, কারণ এটা কোনো ছো আছে না, তাদের কোনো ক্ষতি করে না, জাস্ট লুক ডিফারেন্ট, এবং দে আর মোর ফ্যাশনেবল। এখন কিন্তু দে আর সুপার স্টার্স, মডেলস আছে, অ্যাক্টার্স আছে, দে আর প্রাউড অফ দ্য ভিটিলিগো। আমরা এমন এমন বলি, আমরা এখন একটা পেশেন্ট আসছে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ট্রিট ইউর ভিটিলিগো, দ্যাটস ফাইন, ইটস ইউর চয়েস। আপনি যদি মনে করেন যে ইয়েস ইউ টু ট্রিট, উই হ্যাভ ট্রিটমেন্ট, উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্ট। ভিটিলিগোটা হয়, যদি আমি খুব সহজ কথায় বলতে চাই, আমাদের শরীরে যে পিগমেন্ট, আমাদের যে ব্রাউন ব্ল্যাক কালার, যেটা আমাদের যে হোয়াইটার স্কিন যারা, এটার জন্য একটা পিগমেন্ট আছে, নাম হচ্ছে মেলানিন, যেটা তৈরি করে আমাদের ভিতরে একটা সেল ইজ কল মেলানোসাইট। এটাই মেলানিনটা তৈরি করে। এটার কালারের উপর, শেপের উপর ডিফারেন্ট করে ডিফারেন্ট কালার হয়। এই মেলানোসাইটটা যখন আমাদের স্কিনে থাকে, তখন আমাদের যে ইমিউন সিস্টেম আছে, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম অলওয়েজ কিন্তু ভিজিল্যান্ট। আমাদের শরীর থেকে, বাইরে থেকে যদি একটা ব্যাকটেরিয়া ঢুকে, একটা ভাইরাস ঢুকে, সে বলছে বাইরে থেকেও ঢুকেছে, ওকে সে অ্যাটাক করে ধ্বংস করে দেয়। এখানে আমাদের ইমিউন সিস্টেম ভুল করে, সে মনে করে যে মেলানোসাইটটা আমাদের ডিফেক্টিভ, বা ওকে কেউ ভাইরাস অ্যাটাক করেছে, অথবা ওই মেলানোসাইটটা হয়তো ক্যান্সারাস হয়ে গেছে, ও তখন সে অ্যাটাক করে ওই মেলানোসাইটকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়া মানে রঙের ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেল। এরকম যদি ধ্বংস করতে থাকে, তখন দেখা যায় যে ওই জায়গায় রং তৈরি হয় না, তখন এই জায়গাটা সাদা হয়ে যায়। এই জন্য দ্যাটস হাউ একটা ভিটিলিগো স্কিন, সহজভাবে বলি, এটা হয়। পাশাপাশি আরও কিছু ফ্যাক্টর, যেমন একটা জেনেটিক ফ্যাক্টরস, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, ওগুলো নিলে 3টা কম্বিনেশন মিলিয়ে ভিটিলিগোটা হয়। প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ স্যার, আপনার কাছে আসবো। আমাদের দেশে যে সোশ্যাল স্টিগমা, যে আমাদের যে অনেক ধরনের ভুল ধারণা আছে, যে এটা ছোঁয়াচে রোগ, এটা কুষ্ঠ রোগ, এটা ভালো হয় না, এই বিষয়টা আপনি যদি একটু পরিষ্কার করতেন। কিছু কুসংস্কার আমাদের মধ্যে আছে। অবশ্যই আমরা কুসংস্কার বললো এই জন্য যে এই সংস্কারগুলো মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে এবং গেছে, সেজন্যই আমরা এটাকে কুসংস্কার বলবো, এবং আমরা আর এই কুসংস্কারের মধ্যে থাকতে চাচ্ছি না। তো প্রথম পয়েন্টই, যেটা একটা ছোঁয়াচে ডিজিজ, নোমর, এই কনসেপশন যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে এই মুহূর্তে সেটার থেকে সরে আসতে হবে। এটা ছোঁয়াচে কোনো ডিজিজ না, এটা কোনো ভাইরাল ডিজিজ না, এটা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ না, কোনো প্যারাসাইটিক ডিজিজ না, এটা ছোঁয়াচে কোনো ডিজিজ না। যারা রোগী তারা কিন্তু প্রায় এই জিনিসটা বলে যে আমার 14 গোষ্ঠীতে কারোর এই সেতি রোগ নাই, তা আমার কোত্থেকে হলো, কেন হবে আমার? তো অনেক ফ্যাক্টর আছে, সেইগুলো ফ্যাক্টর চিন্তা করলে, যে হেরিডিটারি ফ্যাক্টরে দেখা গেছে যে আপ টু 6% কেসে হেরিডিটি আমাদের পাওয়া যাচ্ছে, অনেক কম। 100 জনের মধ্যে 6 জনের দেখা যায় যে তার পূর্বপুরুষদের হয়তোবা ছিল, তাও 6%, অনেক কম। সুতরাং যদি কোনো রোগী আমাদের কাছে এরকম করে যে
আমার তো বংশে কারণ নাই, বা আমি এখন যদি বিয়ে করে আমি বাচ্চা নেই, তো পরবর্তী বাচ্চাদের এটা হবে কি হবে না, তো 6% ইজ ভেরি লেস। এই জিনিসটা, এই মেসেজটা আমরা তাদের দিতে চাই। তাহলে আমরা এই দিকেই আমাদের রোগীদের আমরা করতে চাই যে 94% কেসই এই জন্মগত এটা নাই। অনেকেই ধারণা করে থাকে যে এটা কুষ্ঠরোগ, এবং শ্বেতকুষ্ঠ বলে এটাকে গ্রামে গঞ্জে প্রচলিত করা হয়েছে যে শ্বেতকুষ্ঠ। এখন আপনি যদি একটু আমাদের বলতেন যে কুষ্ঠ নয় কেন, কুষ্ঠ এবং শ্বেতিরোগ ডিফারেন্সিং পয়েন্টগুলো যদি একটু বলতেন। ভেরি গুড। কুষ্ঠরোগের একটা প্রেজেন্টেশন আছে, জায়গা সাদা হয়ে যায়, আর এখানেও আমাদের শ্বেতি রোগেও চর্ম সাদা হয়ে যায়। আর কুষ্ঠরোগটা একটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, একটা জীবাণু দিয়ে হচ্ছে। আর আমাদের শ্বেতি যেটা, এটাই কোনো জীবাণুর বালাই নেই। ন্যাচারালি দেখতে সাদা দেখা গেলেই তো এক জিনিস না, ওই আবার সেই কুসংস্কারের মধ্যেই আমরা আছি, যে এটা যেখানে আমরা এক সময় ছিল যে কুষ্ঠরোগের চিকিৎসা ছিল না, যদিও শ্বেতি রোগের চিকিৎসা কিন্তু ছিল সেই 3200 বছর আগের থেকে। এখনকার দিনে সেটি চিকিৎসা অনেক আপডেটেড হয়ে গেছে। আমাদের যারা ডাক্তাররা আছেন, যারা এই শ্বেতি রোগ চিকিৎসা করি বা কুষ্ঠরোগ চিকিৎসা করি, তারা এটা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া দেন যে এটা কুষ্ঠরোগ না এবং এটা ছোঁয়াচে না। শ্বেতি রোগটা ডিফারেন্ট। কুষ্ঠরোগের মধ্যে অনেক সময় দেখা যায় স্নায়বিক দুর্বলতা থাকে, সেন্সেশন পাচ্ছে না, নানা অন্যরকমই হয়। এটার মধ্যে সেই রকম কোনো নেই, সেন্সেশনে কোনো সমস্যা হয় না, তার নর্মাল সেন্সেশন থাকছে, নর্মাল কাজ সব কিছুই করতে পারছে, শুধু মেলানিন থাকছে না, যার জন্য জায়গাটা সাদা দেখা যাচ্ছে। আমি আসছি ডাক্তার ফাতেমা জোহরা আপনার কাছে। ইদানিংকালে আমাদের অনেক মেয়েরা কসমেটিক্স গ্রহণ করে, অনেকে বিউটি পার্লারে যায়, বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করে। এগুলোর সাথে কি কোনো শ্বেতির কোনো সম্পর্ক আছে কিনা, বা এটার সাথে আসলে শ্বেতি রোগ বাড়ায় কিনা? আজকে যে আসলে 25শে জুন, আমরা সবাই জানি কিনা এই দিনটাকে আসলে বিশ্ব শ্বেতিরোগ দিবস বলা হয়েছে প্রখ্যাত মাইকেল জ্যাকসনের জন্য। কারণ আমরা জানি যে উনি ভিকিরিলোগ রোগে আক্রান্ত ছিলেন এবং ওনার মৃত্যু দিবসটাকেই পরবর্তীতে শ্বেতিরোগ হিসেবে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। এখন আমাদের কাছে একদম 5 বছরের 3 বছরের বাচ্চা নিয়ে মা বাবা চলে আসে যে মা আমার মেয়েটা তো কালো, আমি চাই আমার বাচ্চাটাকে ফর্সা করার জন্য। 1939-এ ইউএসএতে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হতো প্লাস্টিকের জিনিসপত্র বানানোর জন্য। ওখানে ইউজ করা হতো একটা কেমিক্যাল ছিল, বলা হয় MBE, মনোবেনজাইল ইথার হাইড্রোকুইনন। সেটাতে দেখা গেল যারা প্লাস্টিকের ওই কাজগুলো করতো, ইন্ডাস্ট্রিয়ালি যারা কাজ করতো, ওদের হাতে শ্বেত রোগের মতো একটা রোগ হওয়া শুরু করলো। তখন থেকে FDA ওরা ব্যান্ড করে দিল আমেরিকাতে, কিন্তু সারা বিশ্বের অন্য জায়গায় এখন এটা ইউজ করা হয় এবং সেটাই বিভিন্ন ধরনের রং ফর্সাকারী ক্রিম ইউজ করা হচ্ছে। আমরা যে আমাদের এখনকার মেয়েরা লতা, গৌরী, রেমি, স্পট ক্রিম সব কিছু কিন্তু হাইড্রোকুইনন থাকে অথবা স্টেরয়েড থাকে। আপনার স্টেরয়েডের কারণে আমাদের স্টেরয়েডের সাইড এফেক্টই হচ্ছে স্ক্যানিং, হোয়াইটেনিং, পিগমেন্টেশন হবে, হাইপোপিগমেন্টেশন হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার পরবর্তী ভিটিলিগো করতে পারে। হাইড্রোকুইনন থেকে আপনার পরবর্তী ভিটিলিগো করতে পারে। হেয়ার ডাই, হেয়ার কালার, ইভেন হার্বাল হেয়ার অয়েলের কারণে ভিটিলিগো হতে পারে। টুথপেস্ট থেকে হতে পারে, ডিটারজেন্ট, ক্লিনিং, যারা অনেক সময় হচ্ছে আমরা ডিসইনফেক্টেড করতে গিয়ে পেস্টিসাইড দিতে গিয়ে আমার একটা বিস্টার পড়ে গেল, ফোসকা পড়ে গেল, তখন সেটা পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন হলো, মানে একটা ইনফেকশনের পরে, ইনফ্লামেশনের পরে ফোসকা পরে সাদা হয়ে গেল, পরবর্তীতে সাদা রোগ হয়ে গেল। একদম দেখেন আমাদের ঘরে আমরা এখন যেগুলো হর হামেশা ইউজ করছি, কারণ সবাই এখন রং ফর্সা করতে যাচ্ছি, সবাই এখন ফর্সা হতে হবে, এখন আমাদের থিম হচ্ছে ফর্সা হতে হবে। স্কিন ফর্সা করার, কালো মেয়েদের ফর্সা করার জন্য বা ছেলেদের ফর্সা করার জন্য কিন্তু তারা কিন্তু প্রচার করছে এটা কিন্তু যেটা স্কিনের জন্য 4 অনেক সপ্তাহে রং ক্ষতিকর। ফর্সাকারী ক্রিম আমাদের ডার্মাটোলজিস্টদের জন্য এক ধরনের বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, কারণ আপনি যখন 4 সপ্তাহে রং ফর্সাকারী ক্রিমটা ব্যবহার করে ফর্সা হবেন, তারপর আপনার যেটা হবে, আপনার স্কিন কালার তো আপনি স্কিন টাইপ 6 থেকে 1 করে ফেললেন। এরপর স্কিন টাইপ 1 এর জন্য সবসময় ক্যান্সারগুলো তাড়াতাড়ি হয়। ফ্রিকাস, মেলাজমা আমাদের মা খালাদেরা তো পড়তো না, এখন কিন্তু একদম 10 বছরের মেয়ে ফ্রিকাস, মেলাজমা নিয়ে আসছে, আমাদের কাছেই তো আসতে হচ্ছে। আমাদের এক ধরনের ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে আর কি। বিকজ একবার যদি ডাক্তারের কাছ থেকে একটা হাইড্রোকুইনন প্রিপারেশন নিয়ে যায় ফর্সা করার জন্য, ও কিন্তু আর ফেরত আসে না, ওইটাই লাগাতে থাকে, বছরের পর বছর লাগাতে থাকে। রেজাল্ট হচ্ছে কি ফর্সা হচ্ছে, ফর্সা হচ্ছে, ফর্সা হতে হতে পরবর্তী যে সিকোয়েন্সগুলো হয় সেই জিনিসগুলো সম্বন্ধে কিন্তু তারা ওয়াকেফাল না। ওই যেটা বললো যে পরবর্তী তার ইভেন ক্যান্সার ডেভেলপ করে যেতে পারে। আমি আসছি ডাক্তার আকরাম হোসেন আপনার কাছে। আমরা তো আসলে ভিটিলিগো নিয়ে শুনলাম, যখন রুগীরা আপনাদের কাছে আসে এই ভিটিলিগো বা শ্বেতি রোগ ডায়াগনোসিসের জন্য আপনারা কি কি টুল ব্যবহার করেন, কিভাবে আপনারা রোগটা নিশ্চিত হন যে এটা ভিটিলিগো হয়েছে? যেখানে একটা হোয়াইট প্যাচ আছে, সাদা হয়ে যাচ্ছে স্কিনে, কোনো রকম কোনো ইচিং নাই, কোনো রকম কোনো সিমটম নেই, শুধু সাইন আছে, দেখা যাচ্ছে সাদা,
সেন্সেশন লস নেই, কোনো রকম শুধু কালার সেন্স আর এখন এলিভেশনে ডিপ্রেশনে স্কিনে কোনো আর কোনো চেঞ্জ হয়নি, ধারণা করতে হবে এটা প্রাথমিকভাবে সেতি রোগ। এরপরে আমরা যখন আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে তখন আমরা সহজ যেটা ডায়াগনোসিস আর উড স্ল্যাম করি, একটা আলট্রাভায়োলেট রে যদি দিই সেখানে চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স আছে, এটা আসলেই এটা কনফার্ম যে ক্লিনিক্যালি এটা কনফার্ম যে এটা সেতি রোগ। এরপরে একটা অপশন আছে যেটা 100% কনফার্ম, আমরা বায়োপসি করি। বায়োপসি করলে যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি দেয়ার ইজ নো মেলানোসাইট, জন্মগতভাবে আসেনি, এটা হিস্টোপ্যাথোলজি থেকে মেলানোসাইট অ্যাবসেন্স আছে, তার মানে হচ্ছে এটা সেতি রোগ। আর অন্য কোনো ডিজিজে থাকে সেটা মেলানোসাইট থাকে বিভিন্ন ধরনের কিছু এক ধরনের কনজেনিটাল কিছু ফোকাল পয়েন্টে মেলানোসাইট মাইগ্রেশন হয় না, পয়কুলোডার্মা বলে এটাকে, ওইটা থেকে এটা ভিন্ন হচ্ছে যে এই জায়গাতে মেলানোসাইট অ্যাবসেন্ট থাকবে। এই দুইটাই পদ্ধতি, একটা ক্লিনিক্যালি আমরা সাসপেক্ট করি ইট মে বি কেস অফ ভিটিলিগো ডিউ টু দেয়ার ইজ এ হোয়াইট প্যাচ আছে, সাদা রগ আছে, সেখানে কালার চেঞ্জ নেই, সেখানে সেন্সেশন লস হয়নি, সেখানে কোনো স্কেলিং সাধারণত থাকে না, কখনো কখনো পেরিফেরিতে ইনফ্লামেটরি ভিটিলিগো যেটা বলে পেরিফেরিতে একটু স্কেলিং থাকতে পারে, হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, বাট দ্যাট ইজ দ্য মূল থিংস যে ভিটিলিগো ডায়াগনোসিসে আমরা আলট্রাভায়োলেট রে দিয়ে যেটা ওয়েটস্ল্যাম অ্যান্ড হিস্টোপ্যাথোলজি এইভাবে আমরা ভিটিলিগোকে 100% কনফার্ম করতে পারি। প্রফেসর ডক্টর রাশেদ মোহাম্মদ খান স্যার, আপনাকে জানতে চাইবো যে আসলে জনমনে একটি বদ্ধমূল ধারণা আছে যে সেতি রোগ ভালো হয় না। মোস্ট অফ দ্য রোগগুলো কিন্তু কন্ট্রোলেবল, সেত্রকও তাই। একটা অটোইমিউন ডিজিজ, এরকম অটোইমিউন ডিজিজ অনেক আছে, যেমন ধর আপনার টাইপ 1 ডায়াবেটিস, হ্যাঁ এটা একটা অটোইমিউন ডিজিজ। আবার থাইরয়েডের সমস্যা আছে, এটা একটা অটোইমিউন ডিজিজ। এগুলো কি ভালো হয়? ভালো হয় না। আপনি সারা জীবন কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছেন, আর তাদেরকে ছুঁলো কি আপনার ডায়াবেটিস হবে? একজন টাইপ 1 ডায়াবেটিসে ছুঁলো হবে না। এখন থাইরয়েড রোগ আছে, আপনি যদি তার হাত ছুঁয়ে সারাদিন বসে থাকেন, আপনার কি ডায়াবেটিস হবে, থাইরয়েড হবে? হবে না। সেত্রকরা কিন্তু একই রকম, কিন্তু একইভাবে সে কোনোভাবেই ছোঁয়াচে না, এবং এটা ওই রোগগুলোর মধ্যে কন্ট্রোলেবল, আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আমি কন্ট্রোলে রাখার জন্য উই হ্যাভ সো মেনি থিংস। আসলে সেতি রোগের জন্য চিকিৎসার গোল্ডেন এজ আমাদের কাছে, যেমন আজকে আমি যেমন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে মানে ধন্যবাদ জানাই, একেবারে লেটেস্ট ড্রাগ যেটা কয়দিন আগে FDA অ্যাপ্রুভড হয়েছে, বাংলাদেশে সেই ওষুধ আছে, মানে খুব স্মার্ট আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো, ওরা খুব সহজে দিনে আসে। যেমন আমাদের আজকে যে এখানে দেখছি, আমরা এখানে দেখছি যে একটা ওষুধ ড্রুক্সোলিটিনিম, ভেরি লেটেস্ট ড্রাগ, ভেরি সেফ ড্রাগ। আমাদের ওষুধগুলো আগে ছিল কি, ওষুধ ছিল যেমন লাইক আমাদের ছিল স্টেরয়েড, ছিল ট্যাক্রোলিমাস, এই ধরনের মলমগুলো আমি ইউজ করতাম। এই ওষুধগুলো কি, দে আর লাইক ডাইনামাইটস বা নিউট্রন বম। ওটা যখন দিব তো আমরা সিস্টেমে দিব বা লাগাতে দিব, ওটা লং সময় আমাদের ওই জায়গাটাকে সে কাজ করবে, বিটল কথা হবে, কিন্তু পাশাপাশি শরীরের অন্যান্য জায়গায় কাজ করবে, এবং ওটার জন্য দেয়ার লট অফ সাইড ইফেক্টস ছিল। কিন্তু এখন যে আমাদের নতুন ওষুধগুলো আসছে, যে ওষুধগুলো আমাদের অনেক ধরনের আছে, এটা একটা, এছাড়া আরও জ্যাক ইনহিবিটরস বলে, জ্যাক ইনহিবিটরস, আর ইভেন বায়োলজি যেগুলো আসতেছে এগুলো হচ্ছে দেয়ার টার্গেটেড। আমরা যেমন স্মার্ট বম বলি না, আমি যে বুলজাই, একটা বুলজাই আমি তীর ছুড়লাম, একদম ঠিক জায়গায় লাগলো, দেয়ার লাইক বুলজাই, ও শুধু টার্গেট ধ্বংস করবে, আশেপাশে কাউকে ধ্বংস করবে না। এই ধরনের ওষুধগুলো কিন্তু এখন আসতেছে আমাদের কাছে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য ড্রাগ লাইক দ্যাট। এরকম আরও আছে কিন্তু আমাদের খাওয়ার আছে। সেতি রোগটা দেখেন, আমরা যেমন বলি দিস কন্ট্রোলেবল, কারণ হয় কি, আমরা ওষুধ খাচ্ছি ভালো হয়ে গেল, অনেকে ডিজাইন হয়ে যায়। আমরা কিন্তু প্রথমে বলতে চাচ্ছি যে থাইরয়েড বা ডায়াবেটিস মধ্যে এটা কিন্তু ইউ হ্যাভ টু কন্টিনিউ মেডিসিন। সেত্রকে যেটা হয়, আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেলেন, আপনি ওষুধ বন্ধ করলেন, সে ফিরে আসলো। ফিরে আসার কারণ কি? ফিরে আসার কারণ হচ্ছে ওখানে আমরা বলি যে টি সেলটা, যেটা ইমিউন সেল, যেটা ওই মেলানোসাইটকে ধ্বংস করে দেয়, ওরা ওখানে আমাদের যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলে ওই সেলগুলো ওখানে বসে থাকে, যে আবার যদি সে আসে ওকে সাথে সাথে অ্যাটাক করার জন্য, এটা কারণ আমি মেমোরি টি সেল বলি। সেত্রেও কিন্তু সেই ঘটনা ঘটে, ওই মেমোরি সেলটা ওইখানে চুপকে বসে থাকে। আপনার যখন আমরা ওষুধ উদ্র করলাম, ওর ঘুমিয়েছিল ওষুধ দেওয়ার জন্য, সে আবার জেগে ওঠে, আবার দেখা যায় মেলানোসাইট একটা আসছে, ওকে আবার ধ্বংস করে, ধরে যায়, আবার সে চোখ ফিরে আসে। তো এই জন্য আমাদের মেমোরি সেলকে টি সেল ধ্বংস করার জন্য একটা নতুন, আমি আমাদের ক্ষেত্রকে যারা আশাহত মানে ভাবছেন যারা চিকিৎসা নাই, তাদের বলছি দ্যার ইজ একটা প্রোটিন, ওইগুলি IL-15 বলে আমরা, ওইটা রেসপন্সিবল ওদেরকে সার্ভাইভ করার জন্য, ওটা সার্ভাইভ করার জন্য ওরা রেসপন্সিবল। ওইটাকে আমরা টার্গেট করতে পেরেছি, আমার সায়েন্টিস্টরা কিন্তু বের করা হচ্ছে অলরেডি, এবং ওষুধ বেরোচ্ছে, ওটাকে স্টক করে দেবে। স্টক করলে ওরা কিন্তু সেখানে থাকবে না, দিল গোয়া, এবং সেত্র লম্বা সময় ভালো থাকবে। সেত্রকের চিকিৎসা অনেক আগে ছিল, এখন আরও ভালো চিকিৎসা আছে, এবং সেত্রকে নিয়ে আপনি লম্বা সময় ওষুধ ছাড়া ভালো থাকবেন, এই ধরনের ওষুধ কিন্তু আসতেছে। এই হচ্ছে আমাদের ফিউচার। তো আপনি যেটা একটা আশার আলো দেখলেন যে আমাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নতুন একটা ওষুধ এনেছে ভিটিগো, যেটা রুক্সোলিটিনিব। এই প্রোডাক্টটাও কিন্তু আমরা দেখেছি যে অনেক কার্যকরী, অনেক ইউজ করা হয়েছে, এবং তাদের রিসার্চ আছে, দেখা যায় অনেক ভালো পদক্ষেপ রাখছে। তো সেক্ষেত্রে স্যার, এই ওষুধের পাশাপাশি যেমন এই ওষুধে কাজ করবে, আমরা যেমনটি দেখেছি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে, এটা তো সারা জীবনের রোগ,
সেরকম তাদের কিন্তু কতদিন কিছু চিকিৎসা দেবে, কিছু হ্যাঁ। নিয়ম কানুন, হ্যাঁ। তাদের কাউন্সিলিং, তাদের ফলো আপের একটা হ্যাঁ, ব্যবস্থা হ্যাঁ। থাকতে হয়। Counselor- সেক্ষেত্রে আপনারা কি করবেন আচ্ছা, সেটি counselor এরকম হচ্ছে প্রথমত একটা যখন আমরা ট্রিটমেন্ট শুরু করি আমরা দেখি যে এটা স্টেবল ভিটিলিগো না আনস্টেবল ভিটিলিগো। প্রথমে আমরা ঠান্ডা করি, তুমি কি আর ছড়াতে পারবে না, ঠান্ডা করলাম, ঠান্ডা করে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এই কাজটা শুরু করতে আর রং আছে মেলার যে শুরু হতে অ্যাটলিস্ট 3 মাস লেগে যায়। কেউ কেউ হয়তো এটা ফার্স্ট রেসপন্স করতে পারে, বাট আপনাকে অ্যাটলিস্ট 3 মাস ওয়েট করতে, 3 মাস এটা শুরু হলো, 6 মাসে গিয়ে আপনি ভালো হলেন, এবং একটা পুরো ভালো রেজাল্ট পেতে 1-2 বছর লেগে যায়। এই জন্য কনসিস্টেন্টলি আপনাকে চিকিৎসা নিতে হবে, আপনাকে আশা হতে হলে হবে না, মানে এটা ইট টেক্স টাইম, সময় লাগে রেসপন্স করতে। এবং আপনি ভালো হয়ে গেলেন, বন্ধ করলেও কিন্তু আপনার আবার ফিরে আসতে সম্ভাবনা আছে, রোগটা কিন্তু আমরা কিওর করে ফেলি না আপনাকে একেবারে, কিন্তু উই হ্যাভ ওয়েল কন্ট্রোল ইট। তখন আপনাকে মেনটেন্স থেরাপি আছে, আমরা খুব সহজে আপনাকে অনেক ওষুধ কমাই দিয়ে সিম্পল মলম মেখে আপনাকে কন্ট্রোল করতে পারি। মানে এরকম রিসার্চ আছে, ধরেন আপনি একদম ভালো হয়ে গেলেন, তারপরে সব ওষুধ বন্ধ করে দেওয়া হলো, সাপোজ 100 জনের মধ্যে 40 জনে ফেরত আসছে, বাকি 60 জনে ফেরত আসে নাই, বাকি জনের ফিরতে 2-3 বছর লেগে গেছে। তো আমরা সেভাবে করতে পারি, কারো কারো ক্ষেত্রে আমরা এটাও করি কিন্তু, যে আপনাকে বন্ধ করে দিলাম সব ওষুধ, আপনি ফটোথেরাপি দিতে কষ্ট হচ্ছে, বন্ধ করে দিলাম। আমরা শুধু উইকলি 2 বার মলম মেখে কিন্তু আপনাকে এটা 40 থেকে 10% নামিয়ে আনতে পারি, তার মানে প্রায় 90% ভালো থাকবে। যাদের একবার হয়ে গেছে এক্সটেন্সিভ, ওর এখন আর যে লোম স্বাদ হয়ে গেছে, তাকে আমরা কোনো কিছু দিয়ে সুবিধা করতে পারবো না, সারা গায়ে ছড়ে গেছে, মোর দেন 50% বডি সার্ভিস ইনরোল করছে, তখন আমরা কী করবো, বাকিটাও সাদা করে দিই। আপনি যে ধরনেরই বলেন, আমাদের ট্রিটমেন্ট আছে, ভেরি গুড ট্রিটমেন্টস, এবং এটা যেটা হচ্ছে মেনটেন্যান্স, কনসিস্টেন্সি ইজ দ্য কি। আপনাকে লাগাতার ওষুধ লাগিয়ে যেতে হবে, খেতে হবে। ভিটিলিগোর কিন্তু টাইপস আছে, একটা হচ্ছে সেগমেন্টাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে জেনারেলাইজড, যে পুরো শরীর সাদা। তো যদি যার পুরো শরীর সাদা, এমন একটা পেশেন্ট আমার কাছে এখন ইদানিং আসছে, যে তার পুরো শরীর সাদা ছিল, অথবা তার অল্প একটু জায়গা প্রথমে হচ্ছে একটু ভিটিলিগো হয়েছিল, পরে পুরো শরীর সাদা হয়ে গেছে, মানে জেনারেলাইজড ভিটিলিগো হয়ে গেছে। সেগমেন্টাল ছিল, একটা জায়গায় থোকা এক জায়গায় ছিল, তখন কিন্তু আমরা মনোবেঞ্জের ইথেন দিব না, তখন আমরা হচ্ছে রুক্সোলিটিনিভ দিব। এই রুক্সোলিটিনিভের 2টা সুযোগ আছে, একটা হচ্ছে তার বার্নিং সেন্সেশন নাই, আর একটা হচ্ছে যে সফিস্টিকেটেড পার্টগুলো, জেনিটাল এরিয়াগুলোতে, আই সাইডে, মুখের চারপাশে, এই জায়গাগুলোতে সেটা দেওয়া যায়। এই জন্য এটা 2টা সাইড বা খুব ভালো অ্যাডভান্টেজ আমাদের আছে। পেশেন্টকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, যে আপনি যখন বাইরে যাবেন আপনি ফুল হাতা জামা পরবেন, সানগ্লাস ইউজ করবেন, সানস্ক্রিন ইউজ করবেন, এবং সানস্ক্রিন অবশ্যই FDA 30-র উপরে ইউজ করতে হবে, কারণ না হলে হবে কি, এই পেশেন্টে কিন্তু সানবার্ন হওয়ার চান্স অনেক বেশি থাকবে। এবং তার যে কসমেটিক্সগুলো সে ইউজ করবে, সেই কসমেটিক্সগুলোতে টিন্টেড কসমেটিক্স, মানে বলা হয় যে যেগুলো হচ্ছে ক্যামোফ্লেগ হিসেবে ইউজ করবে, যে যাতে তার শেডের সাথে মিলে যায়, ফলে হবে কি, তার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে এবং তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, তাহলে তার স্ট্রেস লেভেলটা অনেকটা কমে যাবে। এই কাউন্সিলিংগুলো আমি যখন করবো, এবং যখন তাকে আমি বলবো যে আপনি আপনার ডিজিজ থাকুক আর না থাকুক, সবাই ছেড়ে চলে যেতে পারে, ভিটিলিগো আপনাকে ছেড়ে যাবে না। জনাব মুস্তফা কামাল পাশা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের DGM, আপনার কাছে আমরা জানতে চাইবো আসলে বাংলাদেশের ঔষধ বিশ্বমানের, এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আমরা দেখেছি নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ওষুধ আবিষ্কারের মাধ্যমে। তো আপনাদের যে এই চিন্তা ভাবনা থেকে স্মৃতি রোগের চিহ্ন, তারপরে যে ভিটিগো ক্রিম নিয়ে আসছেন, এর পিছনে প্রেক্ষাপটটা কি, বা আপনাদের আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের আসলে আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমরা আসলে চিন্তা করি যে বাজারে যে ট্রিটমেন্ট অপশনগুলো আছে, সেই ট্রিটমেন্ট অপশনগুলোর ভিতরে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, এগুলো আমরা স্টাডি করি, এবং সেখানে যদি কোনো থেরাপিউটিক একটা গ্যাপ থাকে, তো আমরা চেষ্টা করি ওই গ্যাপটা পূরণ করার জন্য একটা নভেল ট্রিটমেন্ট অপশন যদি থাকে, সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি, এবং আমরা কন্টিনিউয়াসলি স্টাডি করি। বিভিন্ন FDA-তে যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়ালে যে ড্রাগগুলো দিয়ে গবেষণা হচ্ছে, সেই গবেষণাগুলো আমরা ট্র্যাক করি, এবং আমরা চেষ্টা করি যে উন্নত বিশ্বে যখন একটা ঔষধ নেমে যায়, আমরা এটা জানতে পারি। ইন্টারনেটের কারণে আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি যে এই মাসে FDA-তে কী কী ড্রাগ অ্যাপ্রুভ হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে কী কী ড্রাগ অ্যাপ্রুভ হয়েছে। তো এটা আমাদের মানে প্রফেশনালি আমরা এই জিনিসগুলো করি, এবং আমরা চেষ্টা করি যে আপনারা একটা ইফেক্টিভলি আপনারা একটা ডিজিজ ডায়াগনোসিস করলেন, কিন্তু তার যদি প্রপার ট্রিটমেন্ট না থাকে, তো আমরা চেষ্টা করি যে ইনসেপ্টা থেকে সবচেয়ে সর্বাধুনিক যে চিকিৎসাগুলো উন্নত বিশ্বে অ্যাভেলেবেল হচ্ছে, আমরা সেই ওষুধগুলো দ্রুততম সময়ে এবং পেশেন্টের জন্য যেন অ্যাফোর্ডেবল হয়, এটা নিশ্চিত করার চেষ্টা করি। এবং ভবিষ্যতেও আমরা যখন ভিটিলিগো আরও উন্নত ধরনের চিকিৎসা আসবে, আমরা সেগুলো খুব দ্রুততম সময়ের জন্য আপনাদের পেশেন্টের জন্য এটা আমরা অ্যাভেলেবেল করব। এই যে ভিটিগো যে আমরা ক্রিমটা লঞ্চ করেছি, হ্যাঁ, এটা কিন্তু বাইরে 60 গ্রাম একটা টিউবের দাম 2.5 লক্ষ টাকা। এটা আমরা বাংলাদেশে 10 গ্রাম একটা টিউব লঞ্চ করেছি মাত্র 2200 টাকায়। তো আমরা চেষ্টা থাকবে যে ভবিষ্যতে যদি এর র মেটেরিয়ালের দাম কমে যায়, আমরা বাংলাদেশের রোগীদের জন্য এটা আরও অ্যাফোর্ডেবল প্রাইসে এটা
লঞ্চ করব বা দিব। শহীদুল্লাহ স্যার, আপনার কাছে আসছি। আমাদের দেশেও কিন্তু অনেক অপচিকিৎসা আছে। আপনি পেপার খুললেই দেখবেন যে গ্যারান্টি সহকারে স্মৃতিরোগের চিকিৎসা করা হয়। এই অপচিকিৎসা সম্পর্কে যদি একটু আপনি বলতেন। অপচিকিৎসার কোনো লিমিট নেই। আমরা এক ডাক্তার থেকে আরেক ডাক্তারে যেতে আমাদের বেশি সময় লাগে না। যেন আমরা অ্যালোপ্যাথিতে আছি, হোমিওপ্যাথি আছে, কবিরাজি আছে, ঝাড়ফুঁক, নানান রকম মোডালিটিস আছে। এই ধরনের ইজি অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগস অ্যান্ড প্রসিডিওরস আমাদের থাকাতে এই অপচিকিৎসাটা আমাদের বেড়েছে। ডার্মাটোলজিদের জন্য বলবো, আমাদের কাছে যখনই কোনো রুগী আসে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আজকের এই ভিটিলিগো ডের প্রতিপাদ্য এটাই যে আমাদের একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করানো দরকার। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি অ্যাওয়ারনেস ডেভেলপ করানো, অ্যাভেলেবল ট্রিটমেন্ট মোডালিটিস যেটা আছে তার জন্য যেটা ফিজিবল হয়, কস্ট ইফেক্টিভ যেটা বলি আর কি, সেটাও আমরা দেখব। এইটা করে তারপর আমরা তাকে ট্রিটমেন্টটা দিব। সংক্ষেপে যদি এটা বলি যে আমাদের এখনও ফটোথেরাপি ইজ দ্য ড্রাগ অফ ট্রিটমেন্ট অফ চয়েস। ফার্স্ট ফটোথেরাপির কথা বলা আছে। এখন ফটোথেরাপি সব জায়গায় নাই, যেখানে অ্যাভেলেবেল সেখানে ফটোথেরাপিটাকে আমরা প্রথম বলবো। কিন্তু ফটোথেরাপির ওখানেও বলা আছে যে এইটার সাথে অ্যাসোসিয়েটেড আদার ট্রিটমেন্টস। এই আদার ট্রিটমেন্টের মধ্যে কিন্তু এখন আমাদের কাছে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা আমাদের সামনে আসছে, যে ভিটিগো বা রুক্সিটিনিলিব, এই জিনিসটা কিন্তু আমি বলবো অ্যাডভান্স ইন দ্য ভিটিলিগো ট্রিটমেন্ট। এবং এটা যেহেতু টার্গেটেড, কখন এটা কস্ট ইফেক্টিভ হবে, যেটা মোস্তফা কামাল সাহেব বলে গেছেন যে বাইরে ইউকে বা ইউএসএতে যে কস্ট, সেই তুলনায় আমাদের দেশে অনেক কস্ট। এবং থ্যাংক ইউ ইনসেপ্টা ফর দিস লো কস্ট মেডিসিনটা প্রোভাইড করার জন্য। একটা ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে আসছি। এই রুগীদের ক্ষেত্রে অনেকের একটা মিথ থাকে যে ডিম খাওয়া যায় না, সাদা ডিম খাওয়া যাবে না। তাদের খাদ্যাভ্যাসটা কেমন হবে বা তাদের কাউন্সিলিংটা কী হবে, তাদের ফলো আপটা কী হবে, এটা যদি একটু বলতেন। গ্রিন লিফি ভেজিটেবল, যেগুলোতে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকবে, যেগুলো ইমিউন মডুলেটর হিসাবে কাজ করবে। ভিটামিন ডি, জিঙ্ক, যেগুলো রিচ থাকবে। অয়েলি ফিশ, ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকবে। এই টাইপের খাবারগুলো কিন্তু অনেক বেশি করে খেতে পারবে পেশেন্ট। খেলে অবশ্যই তার জন্য ইমিউন মডুলেটর হিসেবে কাজ করবে। তো মানে হচ্ছে এই বিল্ডিংয়ের একদম হচ্ছে ইট সুরকি পাথর থেকে যখন স্ট্রং হয়ে জিনিসটা হবে, তখন সেটা কিছুটা হয়তো মডিফাই হতে পারে। তার খাবারে আমরা অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ থাকবে এবং তাকে সাপ্লিমেন্টেশনগুলো বেশি করে দেবো, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ডি, জিঙ্ক। এটা একটা। ডক্টরকে স্ট্রিক্ট থাকতে হবে যে হ্যাঁ, আমার পেশেন্ট যদি 10-12 বলে যে না আমি এটা বিশ্বাস করতে পারছি না, যেটা ভালো হবে না, আমাকে তাকে দরকার হলে, যেমন আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে যেটা করি, যখন আমি একটা রোগের কথা বলি যে আপনার এই রোগটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে গুগলে তাকে ইমেজে ছবি দেখাই দিই যে দেখেন আমি আপনার জিনিসটা বুঝতে পেরেছি। মানে আমার ট্রাস্ট বিল্ড আপ করা, ডক্টর পেশেন্ট রিলেশনশিপটাকে আরও স্ট্রং করা। আমার পেশেন্ট আমাকে 100% ট্রাস্ট করবে। যখন সে আমাকে ট্রাস্ট করবে, সে আমার উপর কনফিডেন্ট নিয়ে আসবে যে হ্যাঁ, আমার ডক্টর আমার রোগটা ধরতে পেরেছে, সুতরাং চিকিৎসা এখানে হবে। এবং আমাদের কোম্পানিগুলোর হচ্ছে ল করতে হবে, সরকারকে ল করতে হবে যে একটা প্রেসক্রিপশন ছাড়া আমি এই ওষুধগুলো বিক্রি করবো না। বেটামেসিন আমি বিক্রি করবো না, আমি হাইড্রোকুইনোন ক্রিম বিক্রি করবো না, রেমিস্পট ক্লিনিক ক্রিম আমি বিক্রি করবো না। এই নিয়মটা করতে হবে। যখন সবাই মিলে আমরা একটা চেষ্টা করব, তখন একটা সুন্দর জিনিস তৈরি হতে পারবে। ডক্টর আকরাম, আপনার কাছে আসছি। আমরা যে জিনিসটা করি যে অনেক সময় দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের একটা হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট থাকে, তাদেরকে হেলথ এডুকেশন দেওয়া হয়। এই ধরনের স্মৃতিরোগদের আপনাদের কোনো এডুকেশন, হেলথ এডুকেশন, যে তার লাইফস্টাইল মডিফিকেশন বা তার চলাফেরা, তার বাইরে যাওয়ার সময় কী করা উচিত, এই বিষয়গুলো, আর কাউন্সিলিং কী করা উচিত, এই বিষয়গুলো আপনার কাছে একটু জানতে চাই। একটা পেশেন্ট যখন ভিটিলিগো নিয়ে আসবে, তার প্রথম হচ্ছে তাকে মেন্টাল সাপোর্টটা। এখানে তো স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেস থাকে, তাকে এই পর্যায় থেকে নিয়ে আসা। যদি আমরা করতে না পারি, একজন সাইকিয়াট্রিস্টের পেশেন্টকে ট্রান্সফার করতে হবে সে মেন্টাল বুস্ট আপ করার জন্য, সে যাতে মেন্টালি স্টেবল থাকে। কারণ স্ট্রেস আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, যে অক্সিডেটিভ রেজিস্ট্যান্স যেটা বলে, অক্সিডেটিভ স্ট্রেস যেটা, এটাও একটা স্ট্রেসফুল কন্ডিশন তাকে রোগটাকে বাড়াই দিতে পারে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে তাকে স্ট্রেস কমানোর জন্য আইদার কাউন্সিলিংয়ের মাধ্যমে অথবা কিছু মেডিকেশনের মাধ্যমে, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্ট। আরেকটা কাউন্সিলিং থাকবে যে পেশেন্ট রোদে যাবে না তা না, রোদে যাবে, কিছু সান এক্সপোজার তো দরকার আছে। কারণ আমরা তো ভিটিলিগো ট্রিটমেন্টে সানলাইটকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা ফটোথেরাপি দিই, লিমিটেড সময়ের জন্য সানলাইটে যাবে, বাকি সময় সে কভার করে রাখবে। ওয়াইড স্প্রেড তারপর ভিটিলিগো থাকে, অবশ্যই সে লিমিটেড সময়ের জন্য যাবে, বাকি সময় সে ক্লোদিং অথবা আমব্রেলা যে কোনো একটা অথবা সান মাস্ক ব্যবহার করবে, যেগুলোতে তার সান ইনডিউসড স্কিন ড্যামেজ হয়ে স্কিন ক্যান্সার ডেভেলপ করতে না পারে। খাবার দাবারের বেলা একটা বলা আছে যে খাবার আসলে ওই রকম নির্দিষ্ট কোনো খাবার এখন আর বলা হয় না। একসময় বললাম যে একটা বলা ছিল যে সাদা খাবার, হোয়াইট খাবার, মিল্ক, তারপরে সাইট্রাস কন্টেনিং ফুড বা টক জাতীয় খাবার, এগুলো আসলে এরকম ওই রকম কোনো মেলানোসাইটকে ডিস্ট্রয় করে এরকম কোনো এভিডেন্স নেই যে এটা ভিটিলিগো তৈরি করতে পারে। হয়তো তার লাইট স্কিন কেটে
লাইটার করতে পারি একটু কালার, ভিটিলিগো তৈরি করার মতো কোনো এটা নেই। এত লেস একটা বিষয়কে আমরা মাথায় রেখে আমরা যদি ওই বিয়ে করবো না, বিয়ে দেবো না, এরকম সংসারে যেতে না যেয়ে আমরা পজিটিভলি থাকবো। আমরা রেগুলার যদি রোগ হয় আমরা রেগুলার চিকিৎসা নেব, ফলো আপে থাকবো। প্রফেসর ডক্টর রাশেদ, আপনার কাছে আমরা জানতে চাইবো এখন এই ট্রিটমেন্ট আমরা কোথায় পাবো? আপনারা কি কোনো ভিটিলিগো ক্লিনিক বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা, যে সেতী রোগীরা ভুগছে তারা কোথায় যাবে, কোথায় গিয়ে চিকিৎসা পাবে? আমি সরকার আমি ঢাকা মেডিকেলে ছিলাম, তখন আমরা ট্রিট স্পেশালি ওদেরকে। আমাদের সেখানে উই হ্যাভ এ ফটোথেরাপি মেশিন। আমার চেম্বারও কিন্তু সেম, আমরা ভিটিলিগো পেশেন্ট উই হ্যাভ স্পেশাল কেয়ার, কারণ এই কাউন্সিলিং খুব জরুরি আসে। পেশেন্টকে যদি এই যে ঘোরাঘুরি শুরু করে, যদি আমরা একটু বলে দেই উই ক্যান ওয়েল কন্ট্রোল ইট। আমাদের খুব ভালো চিকিৎসা আছে, আমাদের ওয়ান অফ দ্য লেটেস্ট ট্রিটমেন্ট যেগুলো আমাদের উন্নত বিশ্বে আমরা যেগুলো আমরা পাচ্ছি না, দূরে চলে গেল সিঙ্গাপুর, ইন্ডিয়া, আমেরিকা চলে যান। আমরা যদি গো টু আমেরিকা যেটা আছে, উই হ্যাভ দ্য সেম ওষুধ। আমরা আপনাকে সেই ওষুধগুলো দিতে পারবো, এবং আমাদের ফটোথেরাপি মেশিন আমাদের চেম্বারই আছে, উই ক্যান গিভ ইট। আর যদি আপনি না পারেন, অল্টারনেটিভস, মানে হোপ ইজ অলওয়েজ দেয়ার। এখন কিন্তু বিভিন্ন ধরনের যে মেডিকেল কোম্পানি যেগুলো আছে, ওরা কিন্তু হচ্ছে ন্যারো ব্যান্ড আলট্রাভায়োলেট বিমের ছোটো ছোটো হ্যান্ডি মেশিন নিয়ে আসছে। 20-22 হাজার টাকায় তারা কিন্তু পেশেন্টটা নিজেরই হয় যে ইনকনভিনিয়েন্ট, অনেক দূরে থাকতে, স্যার যেটা বললো যে সে আসতে পারছে না, সে কিন্তু বাসায় নিজে কিনে জাস্ট ওর কাছ থেকে হচ্ছে এটা হচ্ছে ট্রেন্ড হয়ে ও কিন্তু নিজে নিজে বাসায় বসে দিতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে তার কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আমার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কথা বলি, সেখানে আমাদের শনিবারে ভিটিলিগো এবং অ্যালোপেশিয়া একটা ক্লিনিক আছে, অর্থাৎ আমরা ওই দিনগুলোতে শুধু এই রোগীগুলো ডিল করি। আমাদের যে এফোর্ট আছে, আমাদের যে মেডিকেশন আছে, আমাদের যে রিসোর্স আছে সরকারি মেডিকেলতে, সেটা দিয়ে আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করি। অর্থাৎ যে কোনো সরকারি মেডিকেল কলেজে চর্মরোগ বিভাগে যেতে পারে, অথবা প্রাইভেট যে কোনো চর্মরোগ বিভাগে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তারা এই রোগ সম্পর্কে তারা সমাধান পাবে, চিকিৎসা পাবে, সঠিক চিকিৎসা পাবে, যাতে তারা একটা হোপফুল ভালো লাইফ লিড করতে পারবে। অরোরা স্কিন অ্যাস্থেটিক্স, এখানে আমরা সপ্তাহে একদিন ভিটিলিগোর উপরে ভিটিলিগো ক্লিনিকের দিন করা হয়। আমাদের ফটোথেরাপি ইউনিটটা আলাদাভাবে করা আছে, কেন যারা ফটোথেরাপিতে আসেন তারা একটু প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করেন, কারণ আমরা সেই প্রাইভেসি মেনটেন করে ফটোথেরাপি ইউনিটকে আদার প্রসিজিওর রুম থেকে একটু আলাদা করে এই প্রাইভেসিটা মেনটেন করে আমরা ফটোথেরাপি দিচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদ, আপনার কাছে আমি জানতে চাই, যেটা আমাদের দর্শকরা আপনার কাছে জানতে চায়, তাদের যে প্রত্যাশা, টেক হোম মেসেজটা কী হবে, তারা কি করবে যারা সেতী রোগে ভুগছে? 1-2 বছরের মধ্যে এমন সব ওষুধ আসবে, আমি যদি আপনি কন্ট্রোল রাখতে পারি, ওষুধগুলো আপনি খেলে এই ভিটিলিগো চলে যাবে, লম্বা সময় ফিরে আসবে না, এটা করতে পারবো। তবে উই আর নিয়ারিং কিওর, একেবারে যে ভালো করে ফেলছে তা না, বাট একটা নিয়ারিং কিওর এটা আসছে, যেন নিরাশ হওয়ার কারণ নাই। উই হ্যাভ সো মেনি অপশনস, আমার অনেক ধরনের চিকিৎসা আছে, আশাহত হবেন না আপনারা যারা ক্ষেত্রকে ভুগছেন, আপনারা চিকিৎসা নেন। আবার এটাও বলতে চাই আমরা, আপনি যদি মনে করেন ইউর স্কিন ইজ মোর ফ্যাশনেবল, ইউ জাস্ট লুক ডিফারেন্ট, আপনি সেটাও করতে পারেন। আমার ট্রিটমেন্ট চিকিৎসার দরকার নেই, এরকম অনেক আছে, কিন্তু পৃথিবীতে অনেক আছে যারা মনে করে তারা খুব ফ্যাশনেবল, তারা ক্ষেত্রকে চিকিৎসাও করে না। আর আপনি যদি ট্রিটমেন্ট চান, নিরাশ হওয়ার কিছু নাই, উই আর দেয়ার ফর ইউ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সেতী রোগ নিয়ে বিস্তারিত শুনলাম। আমাদের কাছে খুব স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে সেতী রোগ কোনো ধবলকুষ্ঠ নয়, সেতী রোগ ছোঁয়াচে রোগ নয়, সেতী রোগ সম্পূর্ণ ভালো না হলেও অনেকাংশেই ভালো হয়, এবং এটার খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট, আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট, বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশেই পাওয়া যায়। বিভিন্ন চর্ম যৌনরোগ বিভাগ আমাদের মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল বিভিন্ন জায়গায় এই ভিটিলিগো ক্লিনিক আছে। আপনারা যারা এই রোগে ভুগছেন, ভিটিলিগো ক্লিনিকের পরামর্শ নিন, নিশ্চয়ই আপনাদের এই কুসংস্কারগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। আমরা আশা করতে চাই যে এই ভিটিলিগো যাদের আছে, এটা কোনো অবস্থাতেই ছোঁয়াচে রোগ নয়, এটা সামাজিক কোনো ব্যাধি নয়, এটা বংশগত কোনো রোগ নয়। সেই জন্যই আমরা এই সেতী রোগ থেকে মুক্ত থাকতে চাই, এবং আমরা মাইকেল জ্যাকসনের মতো যারা মেগা স্টার আছে তাদেরকে অনুসরণ করতে চাই। আপনিও ভবিষ্যতে একজন বড় স্টার হবেন, যদিও আপনি সেতী রোগে ভুগছেন, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। মনে সাহস রাখুন, স্ট্রেস ফ্রি লাইফ কাটান। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমাদের সাথে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ দিতে চাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং চ্যানেল আইকে। খোদা হাফেজ।